এটা বলার পরে আমার এখনো চোখে ভাসতেছে যে কর্নেল মুজিব স্যার এবং আমার কোর্সমেট বদরুল, আমার কোর্সমেট এনায়েত, সাথে আরো যারা ব্যাটেন কমান্ডার ছিল ওরা কিন্তু বাইরে বেরোয় গেল। আর তাদের সাথে আমার দেখা হয় নাই। পরে শুনেছি যে ওরা যখন ইউনিটে ফেরত গেছে তাদের ইউনিটে মেরে ফেলা হয়েছে। এইভাবে আমরা স্টেজে যখন ওখানে ওনার সাথে বসেছি সেই মুহূর্তে একটা ফায়ারের শব্দ, যেখানে গাড়িগুলো থামে ওই দিক থেকে একটা আসছে। তো আমরা হঠাৎ তাকালাম হলো ওই ডান দিকে একটা মাঠ আছে, মাঠের দিকে। তো ওখানে দেখলাম যে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে প্রায় 6-7 জন আর 8 জন হতে পারে, যে সৈনিক, মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে। আমরা তখন, আমি ছিলাম, কর্নেল গুলজার ছিল, এরশাদ স্যার ছিল, কর্নেল আজম স্যার ছিল, আরো কয়েকজন ছিল, সবাই মিলে আমরা ওই জানলার কাছে যে আমরা বারবার বলতেছিলাম যে তোমরা গুলি করো না, তোমরা চলে যাও, কেন গুলি করতেছ? কিন্তু ওই সময় যে গুলিটা ওরা করতেছিল, আমার অভিজ্ঞতার অনুযায়ী, আমি এটা সব জায়গায় বলেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন দিয়ে ফায়ার করতেছিল না। এটা ব্ল্যাক অ্যামুনিশন দিয়ে, ব্ল্যাঙ্ক অ্যামুনিশন যেটা আমরা ট্রেনিং এর সময় ব্যবহার করি সেটা ব্যবহার করতেছিল। তো তাদেরকে বারবার, যেহেতু ওরা ব্ল্যাঙ্ক অ্যামুনিশনে ফায়ার করতেছিল, তো ফায়ারের গুলিগুলো কিন্তু আমাদের গ্লাসগুলো তো আসতেছিল না। সেই জন্য আমরা গ্লাসগুলো খুলে আমরা সবাইকে ওদেরকে নিষেধ করছিলাম যে চলে যাও, এগুলো এসব ফায়ার টায়ার করো না। ওরা কিন্তু আমাদের দিকে কথায় কোনো ভ্রুক্ষেপই করতেছিল না। এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি, এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যেটা বিডিআর হাসপাতালের পিকআপ ছিল। ওই পিকআপে করে সম্ভবত অ্যামুনিশন এসে ওখান থেকে কিছু লোক নেমে দ্রুততার সাথে সোলজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন গুলো দিল, একদম আমার চোখে দেখা। তো ওইখানে দেওয়ার পরেই তখন ওরা আবার লোড করে যখন ফায়ার করা শুরু করলো, তখন কিন্তু ওই ফায়ার গুলো আমাদের গ্লাস ভেদ করে এই দরবার হলে ঢোকা শুরু করলো। তো ওই দরবার হলে যখন গ্লাসে আসতেছে, তখন আমরা জানলা পাশে কয়েকজন ছিলাম, আর কিছু অফিসার, ওই গ্লাসগুলো ছিল প্রায় 3.5 ফিট 4 ফিট ওয়ালের উপরে গ্লাস ছিল, তারা সব নিচে নেমে গেল। তো আমরা যেহেতু কথা বলতেছিলাম, তো এরশাদ স্যার আমাদের দূর থেকে বললো যে যেমন তুমি তাড়াতাড়ি চলে আসো, পিছিয়ে আসো। আমি তখন পিছনে তাকে দেখলাম যে এরশাদ স্যার ওই আমাদের বড় পিলার আছে, পিলারের পিছনে নিয়েছে। আজম স্যারও ছিল, আজম স্যারও আমাকে ছিল, বললো যে জামান আর থেকো না, ফায়ার হচ্ছে, তুমি পিছিয়ে চলে আসো। আমি গোলজার, তারপরে কর্নেল এমদাদ, আর এটা ছিল, আমার সবার নামগুলো এখন কিন্তু মনে নাই। আমরা তখন আস্তে করে মাথা নিচু করে একটু ক্রলিং এর মতো ভাগ করে ওই পিলারের পিছনে আসলাম। আসার পরে যেহেতু এরশাদ স্যার ওখানে আমাদের মধ্যে অনেক সিনিয়র ছিলেন, স্যার বললেন যে চলো আমরা এখানে থাকবো না, চলো স্টেজে উঠে যাই। তখন কিন্তু স্টেজে যারা ছিল তারা কিন্তু স্টেজ থেকে ভেতরের যে মেইন স্টেজ যেটা, সেই স্টেজে কিন্তু চলে গেছে। এবং ওই স্টেজের উপর কিন্তু একটা মোটা ভ্যালভেটের একটা বড় পর্দা ছিল, কিন্তু অনেক মোটা, এটা নর্মালি বড় স্টেজের হয়। আমরা তাকে দেখলাম তখন সামনে যেখানে দরবারের ডিজি বসেছিলেন সেখানে কিন্তু কেউ নাই। আমি কি খুব বেশি ডিটেইলস বলে ফেলছি? আমি কি শর্টে চলে যাব? না 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 হ্যাঁ না না একটু শর্টে গেলে বাচ্চারা একটু কোশ্চেন করবে আপনাদের। ঠিক আছে, আচ্ছা আমি একটু শর্টেই বলি। তারপরে আমরা স্টেজে আমরা যখন চলে যাচ্ছি সবাই মিলে আমরা একটু নিচু হয়ে ওই স্টেজের দিকে উঠতে গেলাম। আমি যখন উঠতে যাই তখন দেখলাম যে ওই সৈনিকটা তখনও ওই মাটিতে শোয়া আছে। ওর নাম পরে জেনেছে সিপাহী মঈন। তো কোথায় থেকে যেন আমার পাশে দেখলাম ডিওডি কর্নেল আনিসও আসলো,
তখন কিন্তু আমাদের অফিসাররা সবাই কিন্তু ওই ইয়ের পর্দার ভেতরে ঢুকে গেছে। তো আমি আনিস স্যারকে জিজ্ঞেস করলাম যে হলো স্যার একে কি করব? স্যার বললো যে ধরো। আমি সম্ভবত পা ধরলাম আর স্যার হাত ধরে ওকে ধরে ওই কোন রকমের পর্দার ওই পারে নিয়ে গেলাম, নিয়ে যে ও তো মরার মতো পড়ে রয়েছে, সেন্সলেস কি বলতে পারবো না, বাট ও পড়েই আছে, ও সারা শব্দ কিছুই করতেছে না। ওকে পর্দার ভেতরে নিয়ে গেলাম। ভেতরে ঢুকেই দুইটা উইং ছিল, দুইটা উইং এর মধ্যে বাঁদিকে উইং একটা ছিল, ডান দিকে উইং ছিল। তা আমি কি কারণে হোক আমি বাঁদিকের উইং এ চলে আসছি। বাঁদিকের উইং এ আমি যে দেখলাম যে ওখানে ডিজি আছেন, ডিডিজি আছেন, অনেক এনসার স্যার আছে, অনেকেই আছে, আমার পরিচিত অনেকেই আছে। আর উল্টা দিকে ছিল আরো অনেক অফিসার, যেটা দেখা যাচ্ছে না, কারণ ওই সময় নেমেই কর্নেল আনিস বললো যে অন্ধকার করে দাও। তো আমাদের ওখানে ওই কিছু লম্বা লম্বা বাঁশের কুঞ্চি ছিল, ওইটা দিয়ে আমরা সব লাইট গুলো কিন্তু ভেঙে ফেললাম। ভেঙে ফেলে কিন্তু ওই ঘরটা অন্ধকার করা হলো, যেন কেউ এসে ভেতরে দেখতে না পায়। তো ডিজিকে আমরা, এটা একটু জানা আপনাদের উচিত, ডিজিকে পাশে একটা চেয়ারে বসায় আমরা ডিজিকে সারাউন্ডিং করে দাঁড়াইছিলাম। এর মধ্যে আপনার আমি দেখলাম যে ওই আরপিজেসিও খুব আস্তে করে ওয়াকি টকি শুনতেছে। তো আমি তাকে বকা দিয়ে বললাম, এই এত আস্তে কি শুনতেছেন, জোরে দেন। তো জোরে যখন দিল তখন শুনলাম যে সে ওই দিক থেকে আসতে আসতে যে অলরেডি অফিসার্স মেসে সব দখল করে নিয়েছে এবং গাড়ি ঘোড়া পুরাই দিতেছে, গেট দখল করছে, ও কোর্ট টোপ থেকে সব অস্ত্র টস্ত্র বের করে যে যেমন ইচ্ছা ফায়ার করতেছে। এটা কিন্তু ওই ওয়াকি টকির মাধ্যমে আমরা শুনলাম। এটা আমি আবার ডিওটিকে ডেকে এনে বললাম, স্যার দেখেন শুনেন এটা কি হচ্ছে। এই যে কেন্দ্রীয় সুবিধা মেজরের কথাটা আসলো না, নুরুল ইসলাম সাহেব, উনি আমাদের সাথেই ছিলেন। একটু বলে রাখি, উনি ওই যে ওনার ছেলে বলে গেল যে 5 মাস দেরি লাগছে তাকে শহীদ ঘোষণা করার জন্য। আমি প্রথম থেকে বলে আসতেছিলাম যে ও আমাদের সাথে ছিল এবং আমাদের অনুমতি ক্রমে, ডিজির অনুমতি ক্রমেই সে বাইরে যায়। এবং আমরা তখন বলা হয়েছিল যে ও যে হয়তো সৈনিকদেরকে উনি গিয়ে মোটিভেট করতে পারবেন, সেই কারণে তাকে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। সাথে জাইদিও গিয়েছিল, জাইদি যেহেতু ওই পাশেই ছিল, ও বোধহয় চলে গেছিল। আমি বারবার বলতেছিলাম, কিন্তু ওই সময় যে ডিজি জেনারেল মনিরুল ইসলাম ছিলেন বা অন্যান্য যারা ছিলেন, তারা কেউ আমার এইটাকে অথরিটি হিসাবে নিতে চাচ্ছিলেন। আমি বারবার বলছিলাম সে গেছে এবং সে মারা গেছে, তাকে এই শহীদের মধ্যে আনতে হবে তাকে। তখন এই পয়েন্টটা প্রতিদিন বিকালে আমাদের 5টার সময় একটা মিটিং হতো, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা উত্তর দেওয়া হলো, যদি ওইখানকার বেঁচে থাকা কোনো অফিসার যদি নিজের দায়িত্ব নিয়ে একটা স্টেটমেন্টের মতো করে দেয়, তাহলে পারেই ওনাকে শহীদের ঘোষণা করা হবে। তখন আমি ওনাকে একটা বিবৃতি দিই, যে বিবৃতিটি আবার আমাদের মিডিয়া হেডকোয়ার্টার থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। সেইটাকে প্রসেস করে আনতে আনতেই 5 মাস দেরি হয়েছে। আমি জাস্ট হান্নানের সুবিধার জন্য বললাম, এই কারণে হয়েছে, কারণ আমি যদি স্টেটমেন্টটা না দিতাম তাহলে ওনাকে কিন্তু শহীদ হিসাবে ঘোষণা করা হতো না। কারণ উনি ছিলেন, আমি আমার চোখে দেখা, উনি আমাদের সাথেই ছিলেন। এই কারণে আমি তখন ইচ্ছাকৃতভাবেই বারবার বলেছিলাম এবং ওনাদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, যাই হোক, এই সময় আপনার দিদি যখন বসে আছে, এর মধ্যে দিদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলেন। প্রধানমন্ত্রী বললেন যে একটু অপেক্ষা করো, আর্মি মুভ করেছে, তো কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রেস্কিউ করবে। এইখানে একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা ওই সিপাহী মঈনের যে অস্ত্রটা ছিল, ওই অস্ত্রটা কিন্তু আমাদের কাছে ছিল, গুলি ভর্তি অস্ত্র। কর্নেল এমদাদ ছিল কমান্ডো। সে বললো যে স্যার এটা দিয়ে কয়টা ফেলাই দিই। দিদি বললো যে না, তুমি গুলি করো না। উনি ডিওটিকে বললেন অস্ত্রটার কাছ থেকে নিয়ে না। উনি কিন্তু গুলি করতে দেন নাই। ছিল কিন্তু আমাদের কাছে অ্যামুনিশন, ওই অস্ত্রের মধ্যে যে কয়টা অ্যামুনিশন ছিল, উনি বলছেন না, কাউকে গুলি করবো না। উনি অস্ত্রটা ডিউটি নিয়ে নেয় এই কর্নেল এমদাদের কাছ থেকে। এর মধ্যে আমি
কথা বললাম ডিএম এর সাথে, এরকম অনেকের সাথে কথা বলা হলো, গুলজার কথা বললো, সব গুলজার অবশ্য আগে বলেছে, গুলজার আমাদের গ্রুপের মধ্যে ছিল না।